আচ্ছা খেয়াল করেন সবাই এবার একটু আমরা ক্যারেক্টার প্যানেলে আছি। গতদিন ক্যারেক্টার প্যানেল নিয়ে কিছু আলোচনা হয়েছে। আমরা সামান্য একটু পরিচয় করা দিচ্ছি, জাস্ট রিমাইন্ডার। হ্যাঁ, আমরা প্রথম অবস্থায় এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি নিজেদের প্রয়োজন অনুসারে। যারা ইতোমধ্যে ফন্ট ইনস্টল করেছেন তাদের অলরেডি ল্যাপটপে অনেকগুলো ফন্ট ইনস্টল হয়ে যাওয়া উচিত, ঠিক আছে? তো তারা এই ফন্টগুলো হয়তো বা পাবেন। আচ্ছা, এবার আমরা কিন্তু জাস্ট গত দিনের ক্লাসটাকে রিমাইন্ড করছি প্রথমে, তারপর গিয়ে আমরা নতুন টপিকসগুলো বলবো। আমরা ফন্ট ফ্যামিলি থেকে এখান থেকে ফন্টের ওয়েট, লাইট, বোল্ড অথবা ইটালিক ইত্যাদি ভার্সন ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা ফন্টের সাইজ চেঞ্জ করতে পারি, বিভিন্ন সাইজ। এখানে যে 72 পর্যন্ত আছে, আমাদের যে 72 পর্যন্ত থামতে হবে এমন কোনো কথা নাই। এখানে জাস্ট মাউসের ক্লিক করে মাউসের যে স্ক্রলার আছে, স্ক্রলার ঘোরালে ফন্ট কিন্তু ছোট বড় হবে। জাস্ট একটা ক্লিক করে মাউসের স্ক্রলার অর্থাৎ মাউসের যে চাকাটা আছে তা যদি আপনারা ঘোরান তাহলে ফন্ট সাইজটা ছোট বড় করতে পারবেন। এখানের ক্ষেত্রেও তাই। আমরা যদি মনে করি যে এটাকে নিচের দিকে নামাচ্ছি, এটাকে বোল্ড ইটালিক ইত্যাদি করবো, তাহলে এই ভার্সনগুলোও চেঞ্জ হবে জাস্ট মাউসের স্ক্রলার চেঞ্জ করলে। ইভেন আমরা ফন্ট সাইজেও বা ফন্ট ফ্যামিলিও এটা দিয়ে চেঞ্জ করতে পারবো। যদি মনে করি মাউসের স্ক্রলার চেঞ্জ করবো তাহলে এটা চেঞ্জ হবে, বাট এটা আমাদের প্রয়োজন পড়বে না, কারণ আমাদের কোন ফন্টটা ব্যবহার করবো সেটা আমাদের স্যাম্পল দেখে নিয়েই কাজ করতে হবে। ওকে, আচ্ছা এখন অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে হয়তোবা এই জায়গাটা আমরা একটা ইমেজ নিয়েছি, একটা ছবি নিয়েই আসি। ওয়েট, আমাদের ইলাস্ট্রেটরের ইমেজটা আনার পর আমরা যদি ফাইল থেকে ইমেজটাকে ডিলিট করে দিই তাহলে পরবর্তীতে ওই ইলাস্ট্রেটর এআই ফাইলটা ওপেন করলে কিন্তু আমরা ইমেজটাকে পাবো না, ঠিক আছে? আমাদের ইমেজ যে কোনো কারণে ডিলিট হয়ে যেতেই পারে। তো আমাদেরকে কি করতে হবে, যে কোনো ইমেজ আনার পর সেটা অবশ্যই ইমবেড করে দিতে হবে। এবং আমরা যখন পিডিএফ ফাইলটাকে বের করব, কোনো একটা ডিজাইন তৈরি করার পর, হয়তো আমরা একটা ফ্ল্যাট ডিজাইন করেছি, ফ্ল্যাট ডিজাইন করার পর আমরা কোনো একটা পিডিএফ ফাইল তৈরি করছি, যে সেটা পাঠিয়ে দিচ্ছি ক্লায়েন্টকে যে আপনি এটাকে প্রিন্ট করালেন। ইমেজটাকে যদি আমরা ইমবেড না করি, পিডিএফ ফাইলটা পাঠিয়ে দেওয়ার পর ক্লায়েন্টের কম্পিউটারে নিয়ে ক্লায়েন্ট সম্পূর্ণ ডিজাইন পাবে, কিন্তু ডিজাইনের মধ্যে কোনো ইমেজ থাকবে না। এই কারণে আমাদেরকে অবশ্যই ইমেজগুলোকে ইমবেড করে দিতে হবে। ওকে, খেয়াল করেন আমরা নতুন একটা টুলের সাথে পরিচয় হব। আমরা একটা শেপ নিয়েছি, যে শেপটার কালার হচ্ছে ব্ল্যাক, বাট আমরা চাচ্ছি যে এই ইমেজের যে ব্যাকগ্রাউন্ডে গ্রেইশ টাইপের একটা কালার আছে, আমাদের কালারটা যেন ঠিক সিমিলার একটা কালার হয়। এটা করার জন্য আমরা যে টুলটা ব্যবহার করব সেটা হচ্ছে আই ড্রপার টুল। ওকে, শর্টকাট কি হচ্ছে, কিবোর্ডে সিম্পলি জাস্ট আই প্রেস করতে হবে। আই ড্রপার টুল দেখতে একটা ড্রপারের মতো, সহজেই চেনা যাবে। জাস্ট সিম্পলি আমরা যে কালারটা নিতে চাচ্ছি সেই কালারটার উপরে এসে যদি ওটাকে একটা ক্লিক করে দিই, সেই কালারটাও নিয়ে নিবে। ওকে, আমরা যদি অন্য কোনো কালারও নিতে চাইতাম, অন্য কোনো কালার, সেই কালারটাও কিন্তু সে নিত। বাট আমাদের আপাতত এই গ্রেইশ ব্যাকগ্রাউন্ডটা দরকার, তো আমরা গ্রেইশ ব্যাকগ্রাউন্ডটাই নিলাম। আমরা অলরেডি বলেছি যে কোনো কাজ করার পর অবশ্যই সিলেকশন টুলে যেতে হবে, এবং পরবর্তীতে যে কোনো কিছু এডিট করা বা যে কোনো কিছু করতে গেলে অবশ্যই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিয়ে তারপর কাজ করতে হবে। আমরা এটা সিলেক্ট করে নিয়েছি। সিলেকশন টুলের কাজ প্রথমে অলওয়েজ সিলেকশন টুল
সিলেকশন টুল অনেক কাজ করে না, বাট সিলেকশন টুল ছাড়া অন্য টুলের কাজ হয় না। ঠিক আছে, সিলেক্ট করে নিয়েছি, দেন চলে গিয়েছি আই ড্রপারে। দেন আমরা যেই কালারে ক্লিক করব সেই কালারটাই ও নিয়ে নিবে, যেই কালারটা ইচ্ছা। ওকে, যেখান থেকে ইচ্ছা আই ড্রপার দিয়ে আমরা যেখানে ক্লিক করব সেখানকার কালারই নিবে। আমরা যেমন এইটাকে সিলেক্ট করার পর যদি এই হেয়ার কালারটা নিতে চাইতাম, ও হেয়ার কালারটাই নিত। ঠিক আছে, যদি টি শার্টের কালারটা নিতে চাই টি শার্টের কালারটাই নিবে। এমনকি টি শার্টের এই জায়গাটা ডার্ক বেশি, আমরা যদি মনে করি এই ডার্ক কালারটা নিব, ওইখানটা ক্লিক করলে ডার্ক কালারটা নেবে, এখানটা ক্লিক করলে লাইট কালারটা নেবে। ওকে, যেখানটায় ক্লিক করব সেখানকার কালার নেবে। আমরা অনেক সময় প্রয়োজন পড়বে আমাদের কালার ব্যবহার করার ক্ষেত্রে, যে আমাদের বারবার কালার কপি না করে, কালার কোড কপি না করে আমরা সরাসরি জাস্ট আই ড্রপার দিয়ে ক্লিক করে দিব। এবং টেক্সটের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব মজার, খেয়াল করেন। যে কোনো টেক্সট আমরা নেওয়ার পর সেই টেক্সটের, ধরে নিচ্ছি যে এটার কালার ছিল রেড, এটা অন্য আরেকটা টেক্সট, এটার কালার ছিল হয়তো বা ব্লু। আমরা চাচ্ছি এই টেক্সটটা এটার মতো হোক, ও কালার সহ ফন্ট সাইজ এভরিথিং কপি করে নেবে। জাস্ট সিলেক্ট করে নেওয়ার পর আই ড্রপার ক্লিক করে আমরা জাস্ট ওই ফন্টটার উপর ক্লিক করব। দেখবো আই ড্রপার প্লেস করার সময় আই ড্রপারের উপরে একটা টি শো করছে, রাইট? অর্থাৎ আই ড্রপার কিন্তু এটা আইডেন্টিফাই করতে পারছে যে আমরা যেটা কপি করছি সেটা হচ্ছে একটা টেক্সট এবং টেক্সটের স্টাইল। এখানে যদি রাখতাম সেটা কিন্তু আই ড্রপার উপরে যে টিটা সেটা শো করছে না। অর্থাৎ এখান থেকে কপি করলে আই ড্রপার শুধুমাত্র কালারটা কপি করবে, আর এখান থেকে কপি করলে টেক্সট সহ টেক্সটের সকল স্টাইল কপি করবে। ক্লিক করলে এই ফন্টটাও চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি এটা নিতে চাইতাম, এটা ক্লিক করলে এটার মতো হয়ে যাবে। ওকে, আমরা এখানে ইমেজটা প্লেস করেছি। আমরা এখন চাচ্ছি এখানে আমরা যা লিখবো, যে টেক্সটটা লিখবো সেই টেক্সটটা ওপর থেকে নিচ বরাবর যাক, অর্থাৎ ইমেজের ভেতরে চলে না যাক বা এক পাশ থেকে আরেক পাশে চলে না যাক। আমরা ঠিক সেম টাইপ টুলটাই ব্যবহার করব। তবে এখন টাইপ টুলটা ব্যবহার করে আমরা এত সময় কি করেছি, জাস্ট একটা করে ক্লিক করেছি, বাট এক্ষেত্রে সেটা করব না। সেটা হচ্ছে এখানে ক্লিক করে নিচের দিকে টেনে নিয়ে আসবো। ওকে, অর্থাৎ টাইপ টুল দিয়ে একটা বক্সের মতো শেপ তৈরি হবে। আমরা এখন যে টেক্সটটা এখানে পাচ্ছি সেই টেক্সটটা যদি আমরা চাই সাইজটাকে তুলনামূলক ছোট করে নিতে পারি। অর্থাৎ আমরা এখন এর মধ্যে যাই লিখি না কেন সেটাই বক্সের মধ্যেই থাকবে, এই বক্স থেকে কিন্তু বেরোবে না। ওকে, যাই লেখা হোক না কেন সেটাই বক্সের ভেতরেই থাকবে, অর্থাৎ এই বক্সের বাইরে, পেজের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আর যদি কখনো এই যে হাইপেনগুলো আসে, হাইপেনগুলো কাটানোর জন্য সিস্টেম হচ্ছে আমাদেরকে প্যারাগ্রাফ অপশনে যেতে হবে। আমরা এতক্ষণ কাজ করছিলাম ক্যারেক্টার প্যানেলের, পরবর্তী অপশন হচ্ছে প্যারাগ্রাফ প্যানেল। খেয়াল করেন হাইপেন এটা আছে, রাইট? আগে সিলেকশন টুলে যান, সিলেকশন টুলে গিয়ে এটাকে সিলেক্ট করেন, দেন প্যারাগ্রাফ অপশনটা জাস্ট হাইপেনেরটা অফ করে দেন, তাহলে সবগুলো হাইপেন চলে যাবে। অর্থাৎ আপনি যে টেক্সটগুলোর মধ্যে লিখছেন সেই টেক্সটগুলো যেন ভেঙে ভেঙে না আসে। ঠিক আছে, ওকে, কাজটা সিম্পল। আমরা জাস্ট ক্লিক করে টেনে ধরে নিয়ে আসছি। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করেন, এই একই টপিক্সের মধ্যে প্র্যাকটিস করার আগে আমরা প্র্যাকটিস করতে বলিনি। এইটা একই টপিক্সের মধ্যে যদি আমাদের এমন হয় যে এই যে ইমেজের যে জায়গাটা, কিছু কিছু জায়গায় ইমেজের উপর ওভারলে হয়ে গিয়েছে, তাই না, উপরে উঠে গিয়েছে, আমরা চাইলে এটাকেও কমাইতে বা বাড়াইতে পারি। আমরা জাস্ট সিম্পলি ডাইরেক্ট সিলেকশন টুলে যদি যাই এই শেপটাকে রিসাইজ করতে পারবো। ওকে, ডাইরেক্ট সিলেকশন টুলে গেলে সেই শেপটাকে রিসাইজ করতে পারবো। আর যদি আমরা মনে করি যে আমাদের কাস্টম একটা শেপ নিয়ে তার মধ্যে লিখবো, আমরা সেটাও পারবো। খেয়াল করেন, আমরা যদি কাস্টম একটা শেপ নিই সেই শেপের মধ্যে আমরা লিখতে পারবো। ফন্ট সাইজটা একটু ছোট হলে বুঝতে সুবিধা হবে। এখানে যদি অনেক টেক্সট থাকে তাহলে সবকিছু এর ভেতরেই থাকবে। ওকে, এই সব কিছু এর ভেতরেই থাকবে। জাস্ট সিম্পলি আমরা যে শেপটা নিচ্ছি সেই শেপটা নেয়ার পর টাইপ টুলটা দিয়ে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার সময় দেখবো যে আমাদের টাইপ টুলের
স্বাভাবিক চারপাশের প্রকৃতি কেমন, একটা স্কোয়ার শেপ থাকে, দেখতে পাচ্ছেন? বাট এটা কাজ করছে যখন আমাদের বুঝতে হলে আমরা এই শেপের উপর নিয়ে যাওয়ার পর ওই ট্যাব টুলের চারপাশের শেপটা কি হয়ে গিয়েছে, রাউন্ড। দেখা যাচ্ছে, এখানে নিলে দেখা যাবে। অর্থাৎ ট্যাব টুলের যে চারপাশের শেপটা একটা ডট 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 শেপ আছে, ওটা রাউন্ড হয়ে গিয়েছে। এখন আমরা এই রাউন্ড হওয়ার পর যদি ক্লিক করি তাহলে আমরা এই টেক্সটগুলো সব এর ভেতরে পাবো। কখনো কখনো আমরা একটা লাইন বরাবর টেক্সট পাই, এরকম লাইন বরাবর উপর নিচ বরাবর টেক্সট চলে গেছে। যদি এই ধরনের কোনো কিছু হতো, আমরা পেন টুল দিয়ে যদিও কাজটা করছি, আপনাদের পেন টুলের কাজ আমরা শেখাইনি, সো পেন টুল নিয়ে ঘাবড়ানোর দরকার নেই, আমি জাস্ট একটা লাইন দেখানোর জন্য করছি। পেন টুলের ব্যাপারটা মাথায় নেওয়ার দরকার নাই। ধরে নেন এরকম কোনো একটা লাইন আছে, আমরা চাচ্ছি এই লাইন বরাবর টেক্সট যাক, সেক্ষেত্রেও আমরা পারি। জাস্ট সিম্পলি এই লাইনের ওপর নিয়ে গিয়ে যদি ক্লিক করতে চাই, দেখেন খেয়াল করেন টাইপ টুলের স্বাভাবিক প্রকৃতি হচ্ছে একটা স্কোয়ার বক্স, শেপের উপর নিয়ে গেলে সেটা রাউন্ড হয়ে যায়, আর লাইনের উপর নিয়ে গেলে একটা বাঁকা লাইন শো করবে, একটা লাইন ডট ডট একটা বাঁকা লাইন শো করবে। আপনি একটু প্লেস করে দেখতে পারেন। আচ্ছা সিম্পলি আপনারা যদি এই ধরনের একটা লাইন ব্যবহার করেন সেক্ষেত্রে হয়তো বুঝতে পারবেন। এর উপর নিলে পরে একটা ডট শো করবে। আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ডের উপর যদি নেই, এটার উপর হয়তো আপনারা দেখতে পাবেন। এখন দেখা যায় একটা বাঁকা এরকম লাইন শো করছে, অর্থাৎ এখন যদি আমরা লিখি সেই লেখাটা সব এই লাইনের উপর দিয়ে যাবে। আমরা যদি এটার ক্ষেত্রেও লিখতাম, সব লেখা এই লাইনের উপর দিয়ে যেত। ওকে, এমন অনেক সময় আমাদের প্রয়োজন পড়তে পারে যে আমরা লেখা কোন স্পেসে রাখতে চাচ্ছি, কোন স্পেসে রাখতে চাচ্ছি না। স্পেশালি আমরা মার্কেটিং রিলেটেড যখন কোনো কাজ করব, ম্যাগাজিন যারা পড়েন তারা দেখেছেন যে বিভিন্ন মডেলের ছবি দিয়ে তার চারপাশ দিয়ে এরকম এরকম করে সাজানো থাকে টেক্সটগুলো। সেই টেক্সটগুলো ঠিক এই সিস্টেমেই করা হয়, একটা শেপ নিয়ে সেই শেপের মধ্যে টেক্সটগুলোকে জাস্ট প্লেস করে দেওয়া হয়। ওকে, আমরা যদি এই ছবিটার কথাই বলতাম, আমরা যদি এই ছবিটার এই পাশে টেক্সট প্লেস করতে চাইতাম, আমাদেরকে কি করতে হতো, পেন টুল দিয়ে একটা শেপ তৈরি করে নিতে হতো নিজেদের ইচ্ছা মতো। পেন টুলের কাজ আমরা শেখাচ্ছি না, সো পেন টুল নিয়ে কেউ ঘাবড়াবেন না। আমরা জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি যে এই ধরনের জিনিস আপনারা দেখে থাকবেন সচরাচর। এই ধরনের একটা শেপ নিয়ে আমরা জাস্ট এখানটা যদি কোনো টাইপ করতাম তাহলে লেখার চার সাইডে এই ধরনের লেখা থাকতো। ওকে, এগুলো আপনারা ম্যাগাজিনে সচরাচর দেখে থাকবেন। আমরা কোনো একটা টেক্সট নিয়েছি, যদি আমরা ক্যারেক্টার প্যানেল থেকে এটাকে ডানে বা বাঁয়ে কাট করার চেষ্টা করি, তাতে আলটিমেটলি কিন্তু আমাদের টেক্সটের যে মানে একটার সাথে অপরটার যে ডিস্টেন্স, এটা নষ্ট হয়ে যাচ্ছে। ওকে, আমরা যদি ডান পাশে কাট করে ইটালিক করতে চাই তাহলেও কিন্তু এটার প্রপোর্শন নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা যদি কখনো হয় বলতে মাঝে মধ্যে এমন প্রবলেম ফেস করতে পারেন, একটা টেক্সট আপনি লিখেছেন, আপনি চাচ্ছেন সেই টেক্সটের ইটালিক ভার্সন ব্যবহার করতে, বাট সেই টেক্সটের ইটালিক ভার্সন নাই। আমরা যদি এমন একটা টেক্সট ব্যবহার করতাম যেটা ইটালিক ভার্সন আছে, সেটা কিন্তু কাজ তুলনামূলক সহজ হতো। আমরা মনসিরাত মিডিয়াম ব্যবহার করছি, আমরা চাইলে মিডিয়ামের জায়গায় মিডিয়াম ইটালিক ব্যবহার করতে পারি। টেক্সটটা ডান দিকে কাট হয়ে গিয়েছে, তাই না? এটা আমাদের মনসিরাত মিডিয়াম। আমরা চাইলে জাস্ট ফন্ট ফ্যামিলিটাকে চেঞ্জ করে দিলে, ফন্ট টাইপটা চেঞ্জ করে দিলে আমাদের এটা ইটালিক হয়ে গেছে। আমরা চাইলে বোল্ড ইটালিক, সেমি বোল্ড ইটালিক ইত্যাদি করতে পারি, বাট এটার তো সেই অপশনটাই নাই আছে। এই জিনিসটা আপনাদের অনেক কাজে লাগতে পারে, নোট করে রাখতে পারেন এবং খুব মনোযোগী। এটা আমরা করব কিভাবে, আমরা সিম্পলি যে কোনো টেক্সট, যে কোনো অবজেক্ট ডান দিকে বা বাঁ দিকে যে কোনোভাবে বাঁকা করতে চাইলে আমরা সিম্পলি টেক্সটের ওপর বা সেই অবজেক্টের ওপর প্রথমে রাইট ক্লিক করব, দেন চলে যাব ট্রান্সফর্ম। প্রথমে রাইট, সেটা যে কোনো টেক্সট হতে পারে, কোনো অবজেক্ট হতে পারে, প্রত্যেকটা ক্ষেত্রে সিস্টেম একই। ট্রান্সফর্ম থেকে চলে যাব আমরা শেয়ার। ওকে, অপশনগুলো আশা করি শো করছে, লিখে নিতে পারছেন। ট্রান্সফর্ম, দেন তারপর শেয়ার। এটা আসার পর আমাদের কাছে একটা পপ আপ বক্স শো করছে, যেখান থেকে আমরা যে ডিগ্রিটা আছে ডিগ্রিটা চেঞ্জ করতে পারবো।
এখন আমরা হরাইজন্টালি অথবা ভার্টিক্যালি যেটা ভাবে আমাদের প্রয়োজন আমরা সেই অপশনটা সিলেক্ট করতে পারি। আমরা আপাতত হরাইজন্টালি রাখছি। এখন এই ডিগ্রিটাকে যদি চেঞ্জ করি দেখবো টেক্সটটা সুন্দরভাবে ডান দিকে বাঁকা হয়ে যাচ্ছে। ওকে, যদি আমাদের বাঁ দিকে বাঁকা করার প্রয়োজন আমরা সেটাও করব। এক্ষেত্রে কিন্তু যে টেক্সটটা আছে সেই টেক্সট একটা ডিজিট থেকে অন্য ডিজিটের মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ হচ্ছে না। একটা ডিজিট অর্থাৎ এল এর থেকে ও এর দূরত্ব কিন্তু আগেও যা ছিল এখনো তাই আছে। আচ্ছা, এটা আমরা হরাইজন্টালি করলাম। যদি আমরা চাই এটাকে ভার্টিক্যালি করতে, আমরা চাইলে কিন্তু সেটা ভার্টিক্যালিও করতে পারবো। ওকে, যেভাবে আমাদের প্রয়োজন আমরা সেভাবে এটা করতে পারবো। আর যদি অ্যাঙ্গেল সিলেক্ট করে নিতে চাই আমরা সেটাও করতে পারি, বাট আমাদের সাধারণত সব থেকে বেশি ব্যবহৃত হবে হরাইজন্টালি। ওকে, তো আমাদের যে যতটুকু দরকার আমরা জাস্ট ধরে নিচ্ছি যে 15 ডিগ্রি দরকার। 15 ডিগ্রি ডান দিকে ইটালিক করে বা 20 ডিগ্রি ইটালিক করে ওকে দিয়ে দিলে লেখাটা কিন্তু ডান দিকে বাঁকানো হয়ে যাবে। এটা আমাদের প্রতিটা ক্ষেত্রে প্রয়োজন পড়বে না, হঠাৎ কখনো কখনো প্রয়োজন পড়তে পারে। এই সেম জিনিসটা কিন্তু আমাদের শুধুমাত্র টেক্সটের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়। আমরা যদি কোনো একটা শেপ নিই সেই শেপের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা প্রযোজ্য। আমরা কোনো একটা শেপ নিয়ে সেম কাজটা যদি করি, ট্রান্সফর্ম অ্যান্ড শেয়ার, আমরা চাইলে কিন্তু সেই শেপটাকেও ডানে বাঁয়ে বাঁকা করতে পারবো। এটা করলে উপর নিচ বরাবর। ওকে, আমরা কোনো একটা প্যারাগ্রাফ নিলাম। হ্যাঁ, জাস্ট সিম্পলি টাইপ টুল দিয়ে জাস্ট একটা প্যারাগ্রাফ ড্র করে নিলাম। আচ্ছা, আমাদের পরবর্তী হিসাবটা হচ্ছে প্যারাগ্রাফ প্যানেল। প্যারাগ্রাফের মধ্যে আমাদের অনেকগুলো অপশন আছে অ্যালাইনের জন্য। টেক্সটের ক্ষেত্রে আমরা অ্যালাইন লেফট করতে পারি। এখন যে টেক্সটটা আছে সেটা আমাদের লেফট সাইড অ্যালাইন করা। আমরা যে প্যারাগ্রাফটা নিয়েছি প্যারাগ্রাফটা আছে লেফট সাইডে অ্যালাইন করা। হ্যাঁ, আমরা যদি চাই এটার সেন্টার অ্যালাইন হোক অর্থাৎ মাঝামাঝি বরাবর লেখা থাক সেটাও সম্ভব। আমরা যদি চাই এটা রাইট সাইডে অ্যালাইন হোক অর্থাৎ রাইট সাইডে অ্যালাইন করা থাক এই পাশটা, সেটাও আমরা করতে পারি। আচ্ছা, এবার পরবর্তী অপশনগুলো হচ্ছে জাস্টিফাইড অপশনগুলো আমরা ব্যবহার করার ক্ষেত্রে একটু খেয়াল করব। আমরা জাস্ট এটাকে একটু বড় করে নিই। আমরা যখন লেফট সাইড এবং রাইট সাইডে অ্যালাইন করছি, লেফট এবং রাইট অ্যালাইন করছি, প্রত্যেকটা মুহূর্তে ডানে বা বাঁয়ে কিছু না কিছু জায়গা ফাঁকা থেকে যাচ্ছে, তাই না? কিছু না কিছু জায়গা ফাঁকা থেকে যাচ্ছে। বাট আমরা যখন নিউজ পেপার পড়ি, নিউজ পেপারের টেক্সটগুলো দেখি যে ডানে বাঁয়ে কোথাও কোনো ফাঁকা থাকে না। সেটা করা হয় জাস্টিফাইডে। আমরা যদি জাস্টিফাইডের প্রথম ভার্সনটা অন করি, জাস্টিফাইড লেফট, তাহলে দেখা যাবে যে আমাদের সম্পূর্ণ লেফট সাইডে অ্যালাইন করে সম্পূর্ণ টেক্সট জাস্টিফাইড হয়ে গিয়েছে। এবং বাড়তি যে টেক্সটটা আছে অর্থাৎ একদম প্যারাগ্রাফের লাস্টে যে বাড়তি টেক্সটটা আছে সেটা লেফট সাইডে অ্যালাইন হয়ে গেছে। আমরা যদি চাই এই বাড়তি লাস্টে থাকা বাড়তি টেক্সটটুকু লেফট সাইডে না হয়ে সেন্টারে থাকুক, তাহলে আমরা জাস্টিফাইড সেন্টার দিতে পারি। ওকে, অথবা আমরা যদি চাই এটাকে রাইট সাইডে থাকুক তাহলে জাস্টিফাইড রাইট দিতে পারি। আর যদি মনে করি যে পুরোপুরি জাস্টিফাইড থাক তাহলে একদম লাস্টের অপশনটা। এটা সাধারণত কাজে লাগে না, কেননা দেখেন যে সম্পূর্ণ টেক্সট একেবারে ভেঙে গিয়েছে। সো এটা আমাদের অবশ্যই কাজে লাগবে না। আমাদের স্বাভাবিকভাবে লেফট, সেন্টার, রাইট, লেফট অ্যালাইন্ড এবং মানে লেফট জাস্টিফাইড এবং রাইট জাস্টিফাইড এই অপশন কয়টাই তুলনামূলক সব থেকে বেশি ব্যবহৃত হবে। ওকে, আরেকবার খেয়াল করেন, আমরা যে কোনো টেক্সটকে লেফট সাইডে অ্যালাইন করতে পারি, সেন্টার অ্যালাইন করতে পারি, অর্থাৎ অ্যালাইনটা হবে সেন্টার বরাবর, রাইট সাইড বরাবর অ্যালাইন করতে পারি, জাস্টিফাইড করে নিতে পারি এবং বাড়তি যে টেক্সটটুকু আছে এখানে যে টেক্সটটুকু বাড়তি আছে লাস্টের লাইনে সেটুকু কি লেফট সাইডে থাকবে। এটা যদি ক্লিক করি তাহলে বাড়তি যে টেক্সটটুকু আছে সেম থাকবে শুধুমাত্র সেন্টারে, আর এই অপশনটায় বাড়তি অপশন যে টেক্সটটুকু আছে সেটা থাকবে রাইট সেন্টার রাইট অ্যালাইনে। কিন্তু ওপর দিকে যে টেক্সটগুলো আছে সেগুলো যে জাস্টিফাইড ছিল সেই জাস্টিফাইডই থাকবে।
এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকার কথা না, আমরা পরবর্তী আলোচনায় যেতে পারি। ধরেছি আমরা একটা লাইন বা একটা টেক্সটকে সিলেক্ট করে নিয়েছি, প্যারাগ্রাফে গিয়েছি, আমরা এই পয়েন্টটাকে সামান্যটা কিছুটা বাড়িয়ে দিলাম। অর্থাৎ দেখবো আমরা এমন অনেক সময় হয় যে আমাদের কিছু কিছু প্যারাগ্রাফ বা নিউজ পেপার বা বিভিন্ন ম্যাগাজিনের লেখার ক্ষেত্রে একটা লাইন কিছুটা সামান্য দিকে সামনের দিকে বা পেছনের দিকে সরিয়ে নিয়ে লেখা হয়, ঠিক আছে। এখানে জাস্ট সেই অপশনগুলো আপনি একটা কাজ করতে পারেন, এখানে বসে এই অপশনগুলো জাস্ট ট্রাই করে দেখতে পারেন যে কোন অপশনটা কিভাবে কাজ করছে, ঠিক আছে। আমরা জাস্ট একটা লাইন যদি সরাতে চাই একটু খেয়াল করে আমরা এটাকে আবার একটু লিখি, এই জায়গাটায় বেটার হবে। সবগুলোকে 0 করে দিচ্ছি। আমরা নিউজ পেপারের ক্ষেত্রে এমন অনেক সময় দেখে থাকি যে এক লাইন শুধুমাত্র সামনের দিকের একটা লাইনে সামান্য একটু সরানো, এখান থেকে জাস্ট আমাদের একটা জিনিস তো আছে, আমরা শর্টকাট করার জন্য মনে করে কিবোর্ড থেকে কয়েকটা স্পেস অ্যাড করে দিয়ে অ্যাড করতে পারি, বাট এটা প্রফেশনালিজমের মধ্যে পড়বে না। সেটা হচ্ছে আমরা প্যারাগ্রাফ থেকে এখান থেকে যত পয়েন্ট দরকার তত পয়েন্ট সরিয়ে নিতে পারবো, ওকে। আবার আমরা কিন্তু মাইনাসও করতে পারি, একেবারে সামনের দিকে আবার আগায় যাবে, ওকে। আর যদি চাই সম্পূর্ণ প্যারাগ্রাফ ধরেই সরে যাক, তাহলে আমাদের উপরের অপশনগুলো ব্যবহার করতে হবে। আচ্ছা, আমরা একটু বড় টাইপের প্যারাগ্রাফ নিয়েছি, তাই না? এখানে একটা প্যারাগ্রাফ শেষ হয়েছে, অপর প্যারাগ্রাফটা এই জায়গাটা থেকে শুরু হয়েছে। আমরা যদি চাই যে একটা প্যারাগ্রাফ থেকে অপর প্যারাগ্রাফের একটা ডিস্টেন্স থাক, একে তো আমরা এখান থেকে জাস্ট সিম্পলি একটা ইন্টার প্রেস করে স্পেস অ্যাড করে নিতে পারি। তবে ইন্টার প্রেস করে স্পেস অ্যাড করলে স্পেসটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে অ্যাড হবে, অর্থাৎ আমরা যদি এই ফন্টটাকে বড় করি তাহলে ওই স্পেসের পরিমাণও বাড়তে থাকবে, ফন্টটাকে ছোট করে স্পেসের পরিমাণও কমতে থাকবে। বাট আমরা যদি চাই এই স্পেসটা কাস্টমাইজ করে নিতে সম্পূর্ণ নিজেদের ইচ্ছা মতো, প্রত্যেকটা প্যারাগ্রাফের শেষে একই ধরনের স্পেস থাকবে, তাহলে আমরা কি করব, আবারও প্যারাগ্রাফে চলে যাব, ওকে। এখানে যে দুটো অপশন আছে, স্পেস বিফোর প্যারাগ্রাফ, স্পেস আফটার প্যারাগ্রাফ, আমরা এই দুটো অপশন নিজেদের ইচ্ছা মতো পরিবর্তন করে নিলে দেখবেন আমাদের স্পেসগুলা চেঞ্জ হচ্ছে, ওকে।